প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে নূতন করে সালাম, অভিনন্দন। কথা কিন্তু সবাই বলছে 5ই আগস্টের পর হাওরে বাওরে রাস্তাঘাটে, স্টেশনে, ট্রেনে, বাসে যে যেখানে ভাবে যে অবস্থায় এক জায়গায় 2জন থেকে 3জন হচ্ছে, সেখানেই কিন্তু অনর্গল অনবরত হাস্যরস, উপহাস্য, রসবোধক কল্পকাহিনী, হাসির খোরাক বিভিন্নভাবে কথা হচ্ছে। আপনি চায়ের দোকানে যাবেন, সেখানেও কথা হচ্ছে, কিন্তু কথাগুলো যার যার জায়গায় বৃত্তাকারে আবদ্ধ হয়ে যাচ্ছে, বৃত্তাকারেই বাতাসে বিলীন হয়ে যাচ্ছে। যাদের নিয়ে সব কথাবার্তা, সমালোচনা, এত গীতিকাব্য, ছন্দ, হাস্যরস তাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। কারণ কথাগুলো যে জনসাধারণকে নিয়ে যারা সৃষ্টি করেছিল তারা নেই, কিন্তু সেই কথার সৃষ্টিকারী মানুষগুলো রয়ে গেছে। হাস্যরস বলতে যেমন কুলি মজুর তারা একভাবে বলছেন, যারা বিরোধী গ্রুপে ছিল বিএনপি তারা একভাবে বলছেন। কথা কিন্তু আওয়ামী লীগের লোকজনও, আওয়ামী লীগের একটা পর্যায় দেশে নাই, বাত্যগোপনে আছে, কিন্তু আর একটা পর্যায় কিন্তু তৃণমূলে রয়ে গেছে। এদের ভিতরে শ্রেণীভাগ আছে। যারা প্রকৃতপক্ষেই সঠিক রাজনীতি এবং দেশ উন্নয়ন চেয়েছিল এবং যারা লুটিয়ে পুটে খেয়েছে, এই যারা সঠিকভাবে রাজনীতির পক্ষে ছিল তারা নিজেরা এই 15 বৎসরই সমাজের ভিতরেই যেন এক ঘুরে মতো সংকুচিত হয়ে এক অদৃশ্য আতঙ্কে, চাপে নিজেদেরকে খুব সংকুচিত করে ফেলেছিল। এখন তারা কথা বলছে, কেউ গোপনে, তারা 2, 4, 5 জন ছোট ছোট আকারে কাঠের গুঁড়ি ঠেলছে, সেখানেও কথা বলছে। হেইয়ো আপারে আপা হেইয়ো, গেলি কই হেইয়ো, দাদার দেশে হেইয়ো, দাদা মরে হেইয়ো, হুক্কা কেশে হেইয়ো, দাদা মরে হুক্কা কেশে। এই হুক্কা কাশা বোঝেন? এখনকার প্রজন্ম, বর্তমান সময়ের প্রজন্ম বুঝবে না। আমাদের দাদা নানারা, চাচারা, বাপ চাচারা হুক্কা টানত, আর হুক্কা টানের একটা কাশি ছিল, একটা আর্ট, সে কাশিতে একটা আর্ট ছিল, হুক্কা টানা কাশি। গুড়গুড়ি টানা কলকাতার থেকে ওই হুক্কাগুলো আসতো, পাইপ লাগানো, খুব ঐতিহ্যবাহী দামি এক ধরনের হুক্কা ছিল। আর একটা আমাদের স্থানীয় নারিকেলের শরীর দিয়ে, নারিকেল দিয়ে যেটা বানানো হতো, এই হুক্কা খেত আর কাশতো, সমানে পাইত। সে সময় পাদারও একটা ট্রেডিশন ছিল। যারা খাইতো অরিজিনাল গরুর দুধ, পুকুরের মাছ, বিলের ধান, অত্যন্ত শক্তিশালী মানুষ ছিল, তারা খাইতো আর পাইত। পাদা নিয়েও তাদের ভিতরে গ্রামের কার মাতুব্বর কত জোরে পাদে, কত দূর থেকে শোনা যায়, এটা নিয়েও তারা যখন গ্রামে গ্রামে জারি গান, সারি গান, গানের মাধ্যমে যে তর্ক ফুর্তি সৃষ্টি করতো, তারা সেখানে মাতুব্বরদের নিয়ে কার মাতুব্বরের কি অবস্থা। টেলিভিশন তো সেদিন এসলো, আর মোবাইল তো পরশু দিন। তার আগে সমাজ ছিল অন্যরকম। যাক, আমি যে কথা নিয়ে বলছিলাম, কথা সবাই বলছে, কিন্তু এর মাঝেও যারা 2-4 জন বা বেশ কিছু লোক, যাদের কথা তারা নিজেরা বলে ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে, তারাও বিভিন্নভাবে কথা বলছে। কেউ
হাত তুলে থাপড় দেখিয়ে কথা বলছে, কেউ আঙুল সোজা করে কথা বলছে, কেউ আঙুল বাঁকা করে কথা বলছে। আর আমরা হাত পিছনে বেঁধে কথা বলছি, হাত তুলে তুই তুকারি করে, আঙুল দেখিয়ে আঙুল বাঁকা করে পিনাকিদের বলা সম্ভব, কারণ পিনাকি একে তো ডাক্তার, তারপরে অত্যন্ত অভিজাত একটি দেশ ফ্রান্সে থাকেন। নিজের বাংলাদেশ সরকারের ক্ষমতার বাইরে নিজের একটি বলয় আছে, অর্থশালী শিক্ষিত জ্ঞানী মানুষ। ইলিয়াস অত্যন্ত ইন্টেলেকচুয়ালি কাজ করে যাচ্ছেন। অনেক গোপন তথ্য এদেশ থেকে পাচারটা আমি এখানে ব্যবহার করব না, অর্থ পাচারের মতো তথ্য পাচার হয়, কিন্তু ইলিয়াস যেটা করছে সেটা সাধারণ মানুষের পক্ষেরই, সেটা প্রয়োজনের খাতিরেই করছে। তারা এই হাত তুলে তুইতুকারি করে সবাইকেই বলতে পারে, যেহেতু দেশের বাইরে, কিন্তু আমরা যারা ভিতরে আছি আমাদের কি অবস্থা? বিড়ালের বাচ্চা যদি বেশি মালিকের বাসায় উৎপাত করে, কি করে? ঘাটটা ধরে বস্তার ভিতর ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসে। আমরা তো সেরকমেরই অবস্থায় আসি। বেশি উড়োতাড়া করলে হুট করে কেউ এসে ধরে বস্তার ভিতরে নিয়ে বেঁধে শীতলক্ষা বুড়িগঙ্গায় ফেলে দিলে, ফেলে দেওয়ার সময় পেটটা ফেলে দিলেই শেষ। তো সবাই তুইতুকারি করে তো বলা সম্ভব না, আঙুল তুলেও বলা সম্ভব না। যে যার অবস্থান থেকে যার যতটুকুন হেডাম, ক্ষমতা, সাহস, মনোবল বা বলার কৌশল, সবাই বলছি। কিন্তু কারোরটা না কারোরটা যাদের উদ্দেশ্যে বলছি, আর সে বলার উদ্দেশ্য একটাই, যেভাবেই যেই বলুক বলার উদ্দেশ্য একটাই, এবং যাদের উদ্দেশ্যে বলছি কারোটা না কারোটা তাদের চোখে পড়ার কথা, কানে যাবার কথা, যে কোনো মাধ্যমেই হোক। আচ্ছা, আপনি বলুন তো, আপনার ঘরে অনেক ধন রত্ন, সোনা দানা, হীরা জহরত আছে, এবং পার্শ্বের প্রতিবেশী মাঝে মাঝেই আপনার জানালা দরজা দিয়ে উকি দেয়, এগুলো কোথায় রেখেছেন? কি অবস্থায় আছে? এবং লুটতরাজের আশঙ্কা আছে তার দ্বারা, সে যদি শক্তিশালী একটি প্রতিবেশী হয়, তাহলে কি আপনি সেই প্রতিবেশীকে আমন্ত্রণ জানিয়ে আপনার ঘরের লোকায়িত সম্পদ, গচ্ছিত সম্পদ কোথায় রেখেছেন? কোন আলমারিতে, কোন বক্সে, কোন ড্রয়ারে, খাটের নিচেই না ফ্রিজের ভিতরে, এটা কি আপনি দেখাবেন? এটা কি দেখানো কাম্য? আমি গত ভিডিওতে সরকারকে এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছিলাম, আজও আর একবার বলতে চাচ্ছি, পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের যদি কোনো সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কোর্স করার, বিশেষ করে এনডিসি সুযোগ থাকে, এটাকে দ্রুত স্থগিত বা বাতিল করতে হবে। হ্যাঁ, কোর্সের যেতে পারে, সেনাবাহিনীর আরও অনেক কোর্স আছে, সেই কোর্সগুলোতে যেতে পারে, যে কোর্সগুলো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের করার কোনো সুযোগ থাকে না। তবে আমাদের বাংলাদেশের অস্ত্রগুলো বেশিরভাগ চীনের। আমাদের প্রয়োজনে অস্ত্র সম্বন্ধে কোর্সে চীনে যাওয়াই, সেই তাদের দেশের অস্ত্র তাদের দেশেই করা ভালো। ভারতের সাথে সামরিক বাহিনীর যত ধরনের লেনদেন এবং গোপন নথিপত্র চালাচালি যতটা বন্ধ করা সম্ভব, ততটাই দেশের জন্য মঙ্গল। তবে হ্যাঁ, সচিব মহোদয়দেরকে যেতে হবে, কারণ এই 15 বছর এবং বিগত দিনে বাংলাদেশের শিক্ষার মানের ভিতরে ভারত যে তাদের স্বার্থ সিদ্ধি করে ফেলেছে, এতে আমাদের সচিব পর্যায়ে থেকেই, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা, বাণিজ্য মন্ত্রণালয় যারা, অর্থ বিষয়ক অর্থাৎ IMF বা বাংলাদেশ ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্ট,
এইসব মন্ত্রণালয়ের সচিবগুলো সাচিবিক দপ্তরিক করেসপন্ডেন্স, যেটা চিঠি লেনদেন করার মতো প্রায় অভিজ্ঞতাই শেষের পথে। সচিবদেরও সচিব ছাড়া চলে না। অর্থাৎ কোন সচিব বুঝছেন তো? চেয়ারম্যান সাহেবদের সচিব থাকে না? চেয়ারম্যানের সমস্ত চাল গম বিভিন্ন ত্রাণ কাবি খা খাবি খা জোর করে খা কেড়ে খা চুরি করে খা যে কাগজপত্র যত আছে এই গোছায় লাইন মতো রাখার জন্য একজন করে সচিব থাকে। তো বাংলাদেশে সচিব সাহেবদের একজন করে সচিব লাগে। কথা হচ্ছিল এক সচিবালয়ের, নামটা বলবো না, বিসিএস অফিসারে তার সচিব একটা মতামত চেয়েছিল সরকার সিভিল মন্ত্রণালয় থেকে সচিবের কাছে। তো তার মতামতের পরে যেয়ে সেলফ ভিউ আগে লাগবে না কনক্লুশন আগে লাগবে, অর্থাৎ তার মতামতটা আগে লাগবে তারপরে কনক্লুশন লাগবে, না উপসংহার, নাকি উপসংহার লেখার পরে নিজের মতামত লাগবে, সেটা ওই ডেকে তার ওই যে হেড বাবু প্রধান বাবু ডিসিদের তো সিএ বলে, সচিব সাহেবদেরও সচিব আছে, সেনাবাহিনীর যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমস্ত গোপনীয় নথিপত্র যাদের কাছে গচ্ছিত থাকে স্টেনও বলে। তো সচিব সাহেবরাও এসব সচিব সাহেবদের উপরে নির্ভর করে নিজেদের সচিবগিরি যেমন চালিয়ে যাচ্ছেন, এদের তো ভারতে করছে, যেতে হবে, এর থেকে উত্তরণ তো যথা দ্রুতই সম্ভব না। কারণ বর্তমান যে একটা প্রজন্ম গেল, এই প্রজন্ম যখন চাকরিতে অনুপ্রবেশের সময় আসবে, বিসিএস অফিসার বিশেষ কর্মকর্তা পাবে কিনা এবং তাদেরকে ভ্যাকান্সি খালি করতে হলে বিসিএস এ নিয়োগ দিতে হলে কোন ধরনের মানসম্মত শিক্ষিত ছেলেপেলে পাবে, এটা নিয়ে সন্দিহান। আমি এনডিসির কথা কেন বললাম? দেশের অভ্যন্তরীণ তথ্য অনেক পাচার হয়। এই তথ্যগুলো ক্যান্টনমেন্টের থেকে পাচার হয়, জিওসি রেস্টেনের কাছ থেকে, ব্রিগেড কমান্ডারদের রেস্টেনের কাছ থেকে, স্টেনো সাহেবদের বাসায়। আমি ভারতের কথাই বলবো, ভারতে বেশি আমাদের উপরে গোয়েন্দাগিরি করে, রয়ের যারা এজেন্ট অবাধ যাতায়াত করে। বাংলাদেশে ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলা এই স্টেনোদের উপরে কতটুকু নজরদারি করতে পারে? ওই জেনারেল সাহেব ব্রিগেড কমান্ডার সাহেব কতটুকুন খেয়াল করতে পারে তার স্টেনো তার মোবাইল ফোনে হোক, তার কোনো অ্যাপসের মাধ্যমে ইমেলের মাধ্যমে তার গোপন ফাইল থেকে কি নিয়ে গেল, এটা কি তাদের তদারকি করার সুযোগ আছে বা অতটুকুন দৃষ্টি দেওয়ার সময় পান? সচিবদের ক্ষেত্রেও সে ততটুকুন। তাদের সমস্ত যে গোপন নথিপত্রগুলো কোথায় কোন ফাইলে কোন অবস্থায় আছে, আগুন লেগে যে পুড়ে গেল ওখানে কি কি কাগজ ছিল, অবশ্যই কেউ না কেউ এই জরুরি ফাইলগুলোর ভিতরে কি আছে এবং কোন ধরনের ফাইলগুলো পুরাইতে হবে এই তথ্য ফাঁস করেছে কেউ না কেউ। আমাদের ভিতরেই আপনাদের ভিতরেই আমরা রয়ে গেছি। ডিজি এসএসএফ এর বাসায় 5ই আগস্টের ছাত্র বৈষম্যের ছাত্রদের নিহতের তিনটা মামলার আসামি ডিজি এসএসএফ এর বাসায়। নিরাপত্তা কিসের হচ্ছে? কাদের নিরাপত্তা? দেশের নিরাপত্তা নাকি গুটিকয় মানুষের নিরাপত্তা নিয়ে পুরা দেশ ব্যস্ত? কথা এক একজন এক এক ধারায় বলছেন, কিন্তু আমরা যতটুকু যে পানিটুকু হাত দিয়ে নাড়াচাড়া করছি এটা অনেকটা কিনারের, কুলের এবং উপরের, ভিতরে গভীরে আমাদের হাত অত দূরে যাবে না, দৃষ্টি অত দূরে যাবে না, আমাদের বলাটাও অত দূরে ঢুকে সমসীন হবে না। অল্প কথাই যদি যাদের জন্য বলা তারা খেয়াল করেন, দেশ
এবং ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ এবং স্বস্তি বোধ করবে। আসসালামু আলাইকুম।